থাইল্যান্ড, যে দেশটাকে ব্রিটিশরা বা ফ্রেঞ্চরা ঢুকে টেকনিক্যালি কখনো জোর করে দখল করে নাই। থাইল্যান্ড যেই দেশটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম দেশ যারা গাঞ্জা বিক্রি করাকে আইনগতভাবে বৈধ ঘোষণা করছে। আপনি থাইল্যান্ডের রাস্তায় হাঁটলেই ফার্মেসির মতন ওপেনলি গাঞ্জা বিক্রি করতেছে এমন প্রচুর দোকান দেখবেন। থাইল্যান্ড যার রাজধানী ব্যাংককের ক্ষেত্রে এইটা প্রেডিক্ট করা হয় আগামী 100 বছরের মধ্যে এইটা সম্পূর্ণ পানির নিচে তলায় যাবে। 1939 সালের আগে সিয়াম নামে পরিচিত এই দেশটা কেন তাদের নাম বদলায় থাইল্যান্ড রাখলো, কি জন্যে কখনো ওয়েস্টার্ন পাওয়াররা ওদেরকে কলোনাইজ করতে পারে নাই, প্লাস থাই ট্যুরিজমের সাথে রিলেটেড কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা যদি একটু ম্যাপের দিকে তাকান তাহলেই দেখবেন থাইল্যান্ডের দক্ষিণে মালয়েশিয়া, উত্তরে মায়ানমার, পূর্বে লাওস আর কম্বোডিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর। এই প্রত্যেকটা দেশে কিন্তু ইতিহাসের কোনো না কোনো সময়ে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ কিংবা ফ্রেঞ্চদের কলোনি বা উপনিবেশ ছিল, শুধুমাত্র থাইল্যান্ডকে বাদ দিয়ে। কিভাবে হইল এটা? এটার আসলে বেশ কয়েকটা কারণ আছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 সোশ্যাল স্ট্রাকচার, নাম্বার 2 জিওগ্রাফি বা তাদের যে ভৌগোলিক অবস্থান। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই ওদের যে পলিটিক্যাল সিস্টেম এটা বেশ ওয়েল স্টাবলিশড ছিল। আমরা যেমন এখন গণতন্ত্র বলি, রাজতন্ত্র বলি, এই টাইপের একটা পলিটিক্যাল সিস্টেম ওদের ছিল যেটাকে মান্ডালা বলা হইতো। সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং। এই সিস্টেমে একজন রাজা থাকতো, মানে পুরা থাইল্যান্ডের একজন রাজা, কিন্তু থাইল্যান্ডের বিভিন্ন যে ছোট ছোট স্টেট ছিল ওদের উপরে এই রাজার কোনো কন্ট্রোল ছিল না। অন্যান্য ছোট স্টেটগুলা নিজেদের মতন ওদের রাজ্য পরিচালনা করত, আর দিন শেষে রাজাকে একটা ট্রিবিউট পে করতো। আচ্ছা ঠিক আছে, এত টাকা তোমারে দিলাম। কাইন্ড অফ একটা পিরামিড ধরতে পারেন, যেই পিরামিডের টপ পজিশনে রাজা বসে আছে, বাকিরা সবাই অন্য পজিশনগুলাতে। এইটার একটা ভয়ঙ্কর সুবিধা আছে, কোনো কারণে যদি রাজা ফল করে, রাজা পরাজিত হয়, সাপোজ ব্রিটিশরা কিংবা ফ্রেঞ্চদের কাছে, অন্যান্য স্টেটগুলা যেহেতু নিজেরাই নিজেদের কার্যক্রম পরিচালনা করতেছে, ওরা কিন্তু বাধ্য না সেই ব্রিটিশ বা ফ্রেঞ্চদের শাসনকে একেবারে সুন্দর মতন মাইনা নিবে। প্রতিটা স্টেট স্বায়ত্তশাসিত বা অটোনমাস, ওদের ঘাড় ধইরে আপনি যে কোনো কাজ করাইতে পারবেন না। তবে এই সিস্টেমটা ওদের এক্স ফ্যাক্টর ছিল না, ওদের এক্স ফ্যাক্টর ছিল একজন মানুষ। উনার নাম কিং চুলালংকর্ন। নামটা আমি দেই নাই, নামটাই এরকম। উনাকে বলা হয় দ্য গ্রেট মডার্নাইজার অফ সিয়াম। আগেই তো বলছিলাম থাইল্যান্ডের আগের নাম ছিল সিয়াম। 1868 সালে তার বাবা কিং মংকাটের মৃত্যুর পর মাত্র 15 বছর বয়সে সিংহাসনে বসেন চুলালংকর্ন। সেই সময় কিন্তু পুরা এশিয়ার উপরে ইউরোপ আইসা উপনিবেশ স্থাপন করার প্রয়াস চালাইতেছে। 1886 সালে মায়ানমারের পুরো এলাকা ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে চলে যায়। ভিয়েতনাম এবং চীনের দিকে ফ্রেঞ্চ আর ব্রিটিশদের কলোনি বসানো হয়। এই যে সিয়াম বা থাইল্যান্ডের আশেপাশে এইসব ঘটনাগুলা ঘটতেছে, চুলালংকর্ন চিন্তা করতেছেন যেহেতু সব দেশই দখল হয়ে যাইতেছে, আমাদের উপরেও তো ব্রিটিশ বা ফ্রেঞ্চদের দখলদারিত্ব আসতে পারে, সেই জন্য আমাদেরকে পুরা সিস্টেমে কিছু ড্রাস্টিক চেঞ্জ আনতে হবে। ওরা তখন ইউরোপ থেকে টিচার আইনা নিজেদের দেশে পড়াশোনা করানো শুরু করে। ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থার সাথে মিল রাখা ওরা ওদের পুরা শিক্ষা ব্যবস্থাটাকেই চেঞ্জ করে। এই কিং চুলালংকর্ন নিজে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে আসেন। 1871 সালে উনি জাভা, সিঙ্গাপুর, দিল্লি যান পড়াশোনা করার জন্য। এরপর ফ্রেঞ্চদের বিরুদ্ধে অ্যালাই বা মিত্র কালেক্ট করার জন্য 1896 সালে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে আসেন। এন্ড সেইখান থেকে অনেক কিছু শিখা আইসা উনি থাইল্যান্ড বা সিয়ামের মধ্যে কাজ করা শুরু করেন, যেগুলো ইউরোপিয়ানরা অলরেডি করতেছে। কি কি কাজ করছেন? যেমন সিয়ামে দাস ব্যবসা নিষিদ্ধ করা হয়, বিদ্যুৎ আনা হয়, গাড়ি, পিচের রাস্তা, স্কুল সবকিছু চালু করা হয়। মানে পুরা জিনিসটা এমন ভাবে সাজানো হইতেছিল কলোনিয়াল পাওয়াররা আইসা যাতে ওর দেশের মানুষকে এমন কিছু দেখাইতে না পারে যেইটা ওদের দেশে অলরেডি নাই। তারা ইভেন স্টাডি করতে শুরু করে যে উপনিবেশ যারা স্থাপন করে এই পাওয়ারফুল মানুষরা ওরা আসলে কিভাবে তাদের ইনফ্লুয়েন্স গ্রো করে। আর ওরাও খুঁজে বাই করতে পারছিল যে কলোনিয়াল পাওয়ারদের সবচেয়ে বড় ওয়েপন বা অস্ত্র কোনটা ছিল। সেই অস্ত্রের কথা একটু পরে বলবো, তার আগে বলে রাখি আমি আর পূর্ণতা মিলে কিন্তু কয়েকদিন আগে থাইল্যান্ড ঘুরে আসছি। আর বরাবরের মতোই ট্যুর প্ল্যানিং কিংবা ফ্লাইট বুকিং এর জন্য আমরা গোজায়ান অ্যাপটা ইউজ করছিলাম। অনেকগুলো অপশন একসাথে গোজায়ান অ্যাপে পাওয়া যায়। যেমন আপনি ফ্লাইট বুকিং করতে চান, আপনি মোবাইল ফোনের প্লে স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডিরেক্টলি গোজায়ান অ্যাপটা ডাউনলোড করেন, অথবা ডিরেক্টলি আপনি গোজায়ানের ওয়েবসাইটে যান। কিভাবে ফ্লাইট বুকিং করবেন? আপনি যেই জায়গায় যাবেন সেইটার সার্চ বক্সের মধ্যে সিলেক্ট করেন, মনে করেন ব্যাংকক। আপনি একবার যাবেন নাকি যায় আবার ফেরত আসবেন, ওয়ান ওয়ে নাকি রাউন্ড ওয়ে, দুইভাবেই আপনি ফ্লাইট সার্চ করতে পারেন। কোন তারিখে আপনি যাবেন সেই তারিখ উল্লেখ করেন। আমরা গেছিলাম 25 জানুয়ারি, আসছিলাম 4 ফেব্রুয়ারি। কতজন ট্রাভেলার যাবে? আমরা গেছিলাম 2 জন। ট্রাভেলার ক্লাস কি?
ইকোনমি, বেশি টাকা থাকলে আপনি বিজনেস ক্লাসেও যাইতে পারেন। এইরকম আরো কিছু ডিটেইলস আপনি সিলেক্ট করলেন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনার সামনে অনেকগুলা ফ্লাইটের অপশন আসবে, ওইখানে সব ডিটেইলস দেওয়া থাকবে, যেমন ফ্লাইটের সময়, ক্লাস, সবকিছু। এই টাইমগুলা কিন্তু 24 আওয়ার্স ফরম্যাটে দেওয়া থাকবে, যেমন সন্ধ্যা 6টা হইলে এটা লেখা থাকবে 18টা। এতে করে সবার জন্য এটা বোঝার সুবিধা হয়। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি 30 মিনিটের মধ্যে এইখান থেকে ফ্লাইটটা সিলেক্ট না করেন তাইলে আপনাকে আবার পুরো প্রসেসটা করতে হবে, কারণ এই সময়ের মধ্যে এয়ারলাইন্স থেকে ফ্লাইট প্রাইসের একটা তারতম্য হয়। খুব ভালো মতন আপনারা জানেন, যত দেরিতে টিকিট কাটবেন তত বেশি টাকা দিয়ে আপনার টিকিট কাটা লাগবে, এন্ড এই তারতম্যের কারণেই আপনাকে সেশন আউট করে দেওয়া হবে। সো 30 মিনিটের মধ্যে এটা বুকিং দিতে হবে। এরপরে বুকিং পেজে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, পাসপোর্টের নাম্বার দিবেন, ছবি আপলোড করবেন, আর পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনার ইমেইল আইডি দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে। এইটা দিলেই আপনি হট ডিলস অপশন থেকে বিভিন্ন ধরনের ডিসকাউন্টের অপশন পাবেন। যেমন আমি যে ব্যাংকের কার্ড ইউজ করি, ওই ব্যাংকের কার্ডেই অনেক ডিসকাউন্ট দেওয়া থাকে, পূর্ণতারও কার্ড আছে। সো ওইগুলা দিয়ে নর্মাল প্রাইস থেকে আরো একটু কম দামে আমি ফ্লাইট বুকিং করতে পারি। দেন ডিটেইলসটা আপনি একবার চেক করে কনফার্ম বুকিং দিলেই কনফার্ম হয়ে গেল। এরপরে শেষ ধাপে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, কার্ডে দিবেন নাকি মোবাইল ব্যাংকিং এ দিবেন নাকি সরাসরি ব্যাংক থেকে দিবেন, অনেকগুলো অপশন আপনার কাছে আসবে। ওইখান থেকে পেমেন্ট কনফার্ম করার পরে ইমেইলে আপনার কাছে টিকেটের কপি চলে যাবে। বাস এই কয়েকটা সহজ ধাপ ফলো করেই আপনি ফ্লাইট বুকিং এর মতন কাজটা ঘরে বসেই সাইরা ফেলতে পারেন, যেটা আমরা গত কয়েকটা ট্যুরের মধ্যেই করছি। সো পরের ছুটিতে যাওয়ার আগে আপনার ফ্লাইটটা বুকিং করতে পারেন গোজায়ান অ্যাপে, কারণ ছুটি মানেই গোজায়ান। এইবার আপনাদেরকে বলি মেইন ওয়েপনটা কি ছিল, টপোগ্রাফি বা ভৌগোলিক অবস্থান। একটু আগে যদি চিন্তা করেন ইতিহাসে, ম্যাপ বানানোর ক্ষেত্রে ইউরোপিয়ানরা কিন্তু খুবই পারদর্শী ছিল। ওরা এশিয়ার ম্যাপও নিজেরা বসে বসে বানাইছে। পাশাপাশি দুইটা স্টেটের মধ্যে ওরা যখন দেখতো কোনো ফাঁকা জায়গায় চলে আসছে, ওরা যা ওইটা দখল করে নিত। এই জিনিসটাকে ট্যাকেল দেওয়ার জন্য চুলালঙ্কন যে ইনোভেটিভ একটা আইডিয়া আনেন, প্রতিটা স্কুল কলেজে সিয়াম এবং তাদের অন্যান্য স্টেটের ম্যাপগুলাকে সেট করে দেন। ছেলে মেয়েদেরকে জিওগ্রাফির ব্যাপারে শিক্ষা দেওয়া শুরু হয়। বেসিক্যালি মানুষকে তাদের স্টেট সম্পর্কে অনেক বেশি অ্যাওয়ার করা হয়। এটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশের অনেক ছেলে মেয়ে জানে না বাংলাদেশের ম্যাপের মধ্যে সেন্ট মার্টিনের ম্যাপটাও যে ইনক্লুড করতে হয়। অনেকেই আমরা জীবনে সেন্ট মার্টিনকে বাদ দিয়া বাংলাদেশের ম্যাপ আঁকা শিখছি, যেটা অবশ্যই উচিত হয় নাই কখনো। ওদেরকে সিয়ামের হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে অনেক জানানো হইতো। এই স্টেপগুলো যতটা সহজ আমি বলতেছি, জিনিসগুলো এতটা সহজ ছিল না। কিং চুলালঙ্কন আরো কি কি করছেন এটা নিয়ে অনেক রিসার্চ পেপার আছে, 90 পেজের একটা রিসার্চ পেপারের লিঙ্ক আমি দিয়ে রাখতেছি ডেসক্রিপশনে, ওইটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। কাহিনী হইতেছে এত কিছুর পরেও কিন্তু কলোনিয়াল পাওয়ারদেরকে থাইল্যান্ডের ঢোকা থেকে আটকানো যায় নাই। থাইল্যান্ড কখনো উপনিবেশায়িত হয় নাই বা কারো আন্ডারে যায় নাই, এই কথাটা ক্যাটাগরিক্যালি রাইট, কারণ থাইল্যান্ড টার্মটাই আসছে 1939 সালের পরে। তার আগে তো নাম ছিল সিয়াম। এই কারণে থাইল্যান্ডের অনেক শপিং মলের নামের মধ্যে কিন্তু সিয়াম আছে, যেমন সিয়াম প্যারাগন। আর ওই দিনের সিয়ামের একটা পার্ট ছিল লাওস। মাঝখানে অনেক বিশাল একটা ঘটনা আছে। ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে ব্যাপক একটা ক্রাইসিস শুরু হয়, যেটার মধ্যস্থতা করার জন্য লাওসকে তুইলা দেওয়া হয় ফ্রেঞ্চদের হাতে। আর এই ইভেন্টটাকেই বলা হয় পাকনাম ক্রাইসিস বা ইনসিডেন্ট অফ রাত্তানাকোসিন এরা 112। মেইনলি পাকনাম ক্রাইসিস নামে আপনি ধরতে পারেন। এই ইভেন্টের পরেই লাওস কিন্তু আজকের থাইল্যান্ড কিংবা তৎকালীন সিয়াম থেকে আলাদা হয়ে যায়। আর তারপর কিং চুলালঙ্কন তার মডার্নাইজেশন প্রজেক্ট আরো জোরে সোরে শুরু করেন। সো আপনি লাওসকে যদি সিয়াম বা থাইল্যান্ডের সাথে একসাথে ধরেন, তাইলে কিন্তু আবার সিয়াম এক সময় পরাধীন ছিল, যেই লাওস ফ্রেঞ্চ বা ফ্রান্সের আন্ডারে ছিল। এর পরপর ফ্রান্স আর ব্রিটেন দুই দেশই চিন্তা করে কিংডম অফ সিয়াম বা আজকের থাইল্যান্ড যদি তারা কেউ না কেউ দখল করে নেয়, এটা উভয়ের জন্যই লস। কারণ সিয়াম এমন একটা জায়গার মধ্যে আছে যেটার এক পাশে ফ্রান্সের কলোনি, অন্য পাশে ব্রিটিশদের কলোনি, আর নিচের দিকে ডাচদের কলোনি। সিয়াম যদি এক্সিস্ট না করে, তাইলে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে সীমান্ত বিরোধ লাগতে পারে, বর্ডার ডিসপিউট হইতে পারে। সো থাইল্যান্ডকে আমরা যদি ছাইরা দেই, এইটা শান্তিপূর্ণভাবে ব্যবসা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পাশাপাশি সিয়ামের রাজাকে ওরা দেখছে, এই রাজা কোনোভাবেই তার জাতির লোকজনকে ফুসায় দিতেছে না, ইউরোপিয়ানদের জন্য ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে। আর এই কারণেই সিয়াম লাওস হারাইলেও পরবর্তীতে আর উপনিবেশায়িত হয় না। এই যে থাইল্যান্ড সবার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করে চলে, এই পলিসিটারই নাম হচ্ছে ব্যাম্বু পলিসি। মেইনলি এটার অরিজিন ভিয়েতনাম হইলেও হোল ডিপ্লোমেসির ক্ষেত্রে এটা খাটে। নিজেদের দেশের মধ্যে ওরা কু কইরা বিদ্রোহ করা উল্টায় ফালাইতেছে, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে হাওয়া যেই দিকে ঝুঁকবে ওরা সেই দিকেই যাবে, অনেকটা বাঁশের মতন। এই কারণেই পলিসিটার নাম দিছে ব্যাম্বু পলিসি। তবে 1730 সালের আগে সিয়াম বা থাইল্যান্ডের ইতিহাস কিন্তু বেশ গুবলেট পাকানো। ওদের একটা নদী আছে নাম
চায়ো ফ্রায়া রিভার। ব্যাংককে গেলে বেশিরভাগ মানুষ এইখানে ডিনার ক্রুজটা করে। এটার দুই পাশে গ্র্যান্ড প্যালেস কিংবা ওয়াট আরুনের মতন কিছু টুরিস্ট স্পটও আছে। তবে যাই হোক, আমি কথা বলতেছি ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীর সময়ে এই নদীর আশেপাশের 3টা সিটি স্টেট মিলা তখন গঠিত হয় অযোধ্যা বা আয়ুত্থায়া কিংডম। এই অযোধ্যা কিন্তু ভারতের অযোধ্যা না, এইটা থাইল্যান্ডের। ইভেন এটার উচ্চারণ যে অযোধ্যা, এটা রিসেন্ট টাইমে করা হয়েছে, আগে এটাকে আয়ুত্থায়া বলা হইতো। এই অযোধ্যা কিংডমই কিন্তু হচ্ছে মডার্ন ডে থাইল্যান্ড। তবে এর মাঝখানে 1569 থেকে 1584 সাল পর্যন্ত মায়ানমার থেকে উঠে আসা একটা টুঙ্গ ডাইনেস্টি ছিল, ওরা এই জায়গাটা দখল করে রাখছিল। ইনফ্যাক্ট এই পুরা রিজিয়নটাই, যেমন লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এরা পুরাটাই তাদের ইতিহাসের কোনো না কোনো সময় সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট এম্পায়ার এই টুঙ্গ এম্পায়ারের আন্ডারে ছিল। তবে 1584 সালে যুদ্ধ করে ওরা টুঙ্গ ডাইনেস্টির আন্ডার থেকে বের হয়ে আসে। তার মানে বুঝতেছেন, থাইল্যান্ড কখনো কোনো দেশের আন্ডারে ছিল না বা পরাধীন ছিল না। এটা টেকনিক্যালি রাইট হইলেও ইতিহাসের বিভিন্ন সময়ে আপনি যদি যান, হয় তার কোনো একটা অংশ পরাধীন ছিল, কিংবা থাইল্যান্ড নাম হওয়ার আগে পরাধীন ছিল, এরকম অনেক হাবিজাবি জিনিস আপনি পাবেন। সো থাইল্যান্ড কখনো পরাধীন ছিল না এই কথাটা ক্যাটাগরিক্যালি রাইট হইতে পারে, কিন্তু অনেক দিক বিবেচনা করলে এটা রংও হইতে পারে। যেমন এই টুঙ্গ ডাইনেস্টির কথা ধরেন, কিংবা লাওসকে আপনি সিয়াম বা থাইল্যান্ডের সাথে একসাথে হিসাবে চিন্তা করে ধরেন, তখন কিন্তু আবার থাইল্যান্ড পরাধীন ছিল এই কথাটাই সত্য হবে। এখন প্রশ্ন করতে পারেন, থাইল্যান্ড আসলে তাদের নামটা চেঞ্জ করলো কেন, কেন সিয়াম থেকে থাইল্যান্ড হইল? এইটার উত্তর আসলে সিম্পল, অ্যান্টি চায়না সেন্টিমেন্ট। 1927 সালে সিয়ামে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করা হয়, নাম পিপলস পার্টি। আমাদের যেমন আওয়ামী লীগ, বিএনপি, এরকম একটা রাজনৈতিক দল। এই পার্টির প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন ফিবুন। 1932 সালে থাইল্যান্ড চালাইতেছিল যে ডাইনেস্টি, তার নাম চাকরি ডাইনেস্টি। এই ফিবুন ওই সময়ের চাকরি ডাইনেস্টির রাজার এগেইনস্টে বিদ্রোহ করেন অ্যান্ড দেন ক্ষমতায় আসেন ওকে হারায়। ওর টার্গেট ছিল সিয়ামের মধ্যে একটা ওয়েস্টার্ন স্টাইলের ডেমোক্রেসি ক্রিয়েট করবে, কিন্তু এই লোক আবার ছিল ভয়ঙ্কর রকমের জাতীয়তাবাদী বা ন্যাশনালিস্ট। থাইল্যান্ড সবার আগে, অন্যরা পরে, এইরকম মনোভাব আর কি। তখন থাইল্যান্ড না, সিয়াম ছিল। এখন এই সিয়ামে যেই মানুষরা প্রথম বসতি করছে তাদের নাম হচ্ছে তাই। এই তাইদেরকেই সিয়ামের মানুষরা তাদের পূর্বপুরুষ ভাবত। এখন এই ফিবুনের কথা হচ্ছে, এই তাই মানুষরা যেই দেশে থাকে তার নাম সিয়াম কেন হবে? আর ওই সময়ে সিয়ামে চাইনিজদের ইনফ্লুয়েন্স অনেক বাড়তেছিল। মার্কেট একদম পুরা চাইনিজ বিজনেসম্যান দিয়া ভরা। ওদের শিক্ষা ব্যবস্থায় চাইনিজদের ম্যান্ডারিন ভাষার চর্চা ছিল। এখন ফিবুন এইসব মানতে চাইতেছে না। উনি আইসা ম্যান্ডারিনের এই চর্চা কমায়া দিছে, সিয়ামের নতুন পতাকা বানাইছে, চাইনিজদের থাইল্যান্ডে ঢোকা একদম বন্ধই করে দিছে ইমিগ্রেশন। ওদের ব্যবসার জায়গায় লোকাল থাইল্যান্ডের বিজনেসকে প্রমোট করা শুরু করছে। আর সিয়ামের এই নাম বদলায়া, যেহেতু তাই পিপলদের ল্যান্ড, সেই থেকে হইছে থাইল্যান্ড, ল্যান্ড ফর দ্য থাইস। যাই হোক, এই কোশ্চেনগুলোর সাথে সাথে আরেকটা প্রশ্ন আপনারা করছিলেন যে ব্যাংকক আস্তে আস্তে ডুইবা যাইতেছে, এই কথাটার আসলে সত্যতা কতটুকু? থাইল্যান্ডের উপরে আসলে ক্লাইমেট চেঞ্জের প্রভাব বেশ বড়সড় ভাবেই পড়তে শুরু করছে। সবচেয়ে বাজেভাবে ইম্প্যাক্টেড দেশগুলোর মধ্যে থাইল্যান্ড আছে 7 নম্বরে, বাংলাদেশ কিন্তু 5 নম্বরে। ব্যাংকক থেকে 30 মাইল দূরে এখন যেখানে গেলে আপনি গালফ অফ থাইল্যান্ড দেখতে পাবেন, সেখানে 1990-এর দিকেও একটা বিশাল ফিশিং ভিলেজ ছিল। দূরে নাকি তাকাইলে এখন ওইখানকার ইলেকট্রিক পোলগুলা দেখা যায়, কিন্তু পুরা জায়গাটাই সমুদ্র গিলা ফেলছে একেবারে। 240 বছর আগে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এই শহরটা 1 ইঞ্চির 3 ভাগের 2 ভাগ করে আস্তে আস্তে ডুবে যাইতেছে। একাডেমিকরা এস্টিমেট করে আগামী 100 বছরের মধ্যে ব্যাংকক হয়তো পুরাপুরি ডুইবা যাবে। থাই সরকার অলরেডি অনেক কাজ করতেছে, যেমন চাও ফ্রায়া রিভারের মুখে ওরা ব্যারিয়ার সিস্টেমের প্ল্যান করতেছে, বা ইতালির ভেনিসে যেরকম বাঁধের ব্যবস্থা করা হয়েছে সেই রকম কিছু করা যায় কিনা চিন্তা করতেছে। আবার একদম এক্সট্রিম কেস সিনারিওতে ইন্দোনেশিয়া যেরকম এখন ভাবতেছে ওরা ওদের রাজধানী জাকার্তা থেকে সরায় নুসান্তারায় শিফট করবে, থাই সরকারের মাথায়ও নাকি সেই রকম চিন্তা ভাবনা আছে। যাই হোক, আজকের ভিডিও ছিল থাইল্যান্ড আসলে পরাধীন ছিল কি ছিল না এই ব্যাপারটার পুরো জিনিসটা আপনাদের সামনে ক্ল্যারিফাই করা। আপনারা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনটারই অ্যান্সার জানতে চাইছেন, এন্ড এই ভিডিওটা তার জন্যই করা। আমি আসলে ভাবছিলাম এই ভিডিওটা একটু গ্রাউন্ড রিপোর্ট টাইপের করব, কিন্তু যেহেতু হিস্ট্রি নিয়ে কথাবার্তা, আসলে থাইল্যান্ডের মধ্যে যায় আপনি থাইল্যান্ড কেন পরাধীন ছিল না এই টাইপের জিনিস গ্রাউন্ডে দেখানোর মতন তেমন কোনো একটা জিনিস নাই আসলে। সো ডিরেক্টলি এটা এইখানেই বানানো। আপনাদের যদি এই কন্টেন্টগুলো ভাল লাগে, আপনারা আরো সামনে কি টপিকে ভিডিও বানানো যায় এই ধরনের সাজেশন দিয়েন। ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কাট।